এবং অভিস্রবণের ক্ষেত্রে আমরা দ্রবণের প্রকারভেদ করেছিলাম, তাই তো? আমরা আজকে করব অভিস্রবণের প্রকারভেদ। অভিস্রবণকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটাকে বলা হয়, এক ধরনের অভিস্রবণকে বলা হয় বহি অভিস্রবণ। বহি অভিস্রবণ কাকে বলবো না, এই একটা দ্রবণ, এই দ্রবণটা আমরা ধরে নিচ্ছি, এই দ্রবণকে আমরা কি বলবো না অতিসারক দ্রবণ। তার মানে এখানে তাহলে একটা কোষ আছে, এই কোষের যে কোষীয় ঘনত্ব, সেই কোষীয় ঘনত্ব কম, আর বহিষ্ঠ দ্রবণের ঘনত্ব, এই বহিষ্ঠ ঘনত্বের দ্রবণের ঘনত্ব হচ্ছে বেশি। আমরা বলেছিলাম যে বাইরের দ্রবণের ঘনত্ব অনুযায়ী নামকরণ হবে। তাহলে কোষের ঘনত্ব বেশি হলো, এই কোষের ঘনত্ব কম হলো, বহিষ্ঠ দ্রবণের ঘনত্ব বেশি হলো, অতিসারক দ্রবণ। আমরা আগের দিন বলেছিলাম যে অভিস্রবণ হতে গেলে তিনটি শর্ত। অভিস্রবণের কন্ডিশন কি কি বলেছিলাম না, অভিস্রবণের শর্ত হিসেবে আমরা বলেছিলাম, এক নম্বরে আমরা বলেছিলাম কি না সমপ্রকৃতির দ্রবণ। সমপ্রকৃতির দ্রবণ মানে তরল তরল। দু নম্বরে আমরা বলেছিলাম কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব। আর তিন নম্বর আমরা বলেছিলাম অর্ধবেদ্য পর্দা। এখানে তিনটে কন্ডিশন কিন্তু ফুলফিল। এটাও তরল বহিষ্ঠ দ্রবণ, এও তরল, তাহলে সমপ্রকৃতির দ্রবণ। কোষের ঘনত্ব কম, বহিষ্ঠ দ্রবণের ঘনত্ব বেশি, কম থেকে বেশি। দ্বিতীয় কন্ডিশন ফুলফিল। অর্ধবেদ্য পর্দা, এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে কোষের কোষ পর্দা, অর্ধবেদ্য পর্দা, এই কন্ডিশনটা ফুলফিল। তাহলে এখানে কি হবে, অভিস্রবণ হবে। অভিস্রবণ মানে সবসময় কোথা থেকে কোথায়, কম থেকে বেশি। তাহলে কোষ থেকে দ্রাবকের অণু কি হবে, বাইরে বেরিয়ে আসবে, তখন একে আমরা বলবো কি বহিস্রবণ। তাহলে যখন কোনো কোষকে কোথায় রাখা হয়, যখন কোনো কোষকে অতিসারক দ্রবণে রাখা হয়, তখন যে প্রক্রিয়া কোষ থেকে দ্রাবকের অণু কোষের বাইরে বহিষ্ঠ দ্রবণে বেরিয়ে আসে, তাকে বহি অভিস্রবণ বলে। তাহলে এখানে কি হবে না, কোষের ঘনত্ব কম হবে আর বহিষ্ঠ দ্রবণের ঘনত্ব বেশি হবে। তার ফলে কোষ থেকে দ্রাবকের অণু জল কোষের বাইরে বেরিয়ে আসবে, তখন যে অভিস্রবণ
সেই অভিশ্রবণকে আমরা কি বলবো না বহি অভিশ্রবণ প্রক্রিয়া। 2 নম্বর, অন্তঃবিশ্রবণ। একই রকম হবে একটি দ্রবণ, এই দ্রবণে কি করা হয়েছে না একটা কোষকে রাখা হয়েছে, কোষীয় ঘনত্ব হচ্ছে বেশি এবং বহিষ্ঠ দ্রবণের ঘনত্ব হচ্ছে কম। 3টে শর্ত, সমপ্রকৃতি দ্রবণ আছে, কোষের কোষ পর্দা অর্ধবেদ্য পর্দা হিসাবে কাজ করে, কম থেকে বেশি, তার মানে বহিষ্ঠ দ্রবণ থেকে দ্রাবকের অণু কোষের মধ্যে প্রবেশ করবে, কোষের বাইরের থেকে বেরিয়ে আসছে বলে, কোষের থেকে বাইরে বেরিয়ে আসছে বলে বহিঃবিশ্রবণ, কোষের মধ্যে প্রবেশ করছে বলে অন্তঃবিশ্রবণ। তাহলে যখন কোনো কোষকে, তাহলে এটাকে আমরা কি দ্রবণ বলবো, এটাকে আমরা বলবো লঘু স্মারক দ্রবণ। তাহলে যখন কোনো কোষকে লঘু স্মারক দ্রবণে রাখা হয় তখন যে প্রক্রিয়া বহিষ্ঠ দ্রবণ থেকে দ্রাবকের অণু কোষের মধ্যে প্রবেশ করে তাকে অন্তঃঅভিশ্রবণ বলে। তাহলে এখানে কি হবে না কোষের মধ্যে জল কি হবে প্রবেশ করবে। আরেক ধরনের আছে অভিশ্রবণ, যে অভিশ্রবণকে বলা হয় কোষান্তর অভিশ্রবণ, কোষ অন্তর কোষ অভিশ্রবণ। তার মানে ধর এই ধর অনেকগুলো কোষ, এবার ধর এই কোষের মধ্যে জল প্রবেশ করেছে, তাহলে এর ঘনত্ব কি হয়েছে বেশি হয়েছে, আর পাশের যে কোষ সেখানে তো আর জল নেই, আয়তন কম, তার মানে এর ঘনত্ব কি বেশি। তাহলে এ যখন জল শোষণ করেছে এর আয়তন কি হয়েছে বেশি হয়েছে, তারপরে আয়তন বেশি হলে ঘনত্ব কি হবে কম হবে, কিন্তু পাশের যে কোষ সেখানে তো জল নেই, তাহলে তার আয়তন কি কম, ঘনত্ব হচ্ছে কি বেশি। তাহলে এটা হচ্ছে কম ঘনত্ব, এটা হচ্ছে বেশি ঘনত্ব। এটা হচ্ছে কোষের কোষ পর্দা অর্ধবেদ্য পর্দা, তাহলে জল কি হবে এই কোষের মধ্যে প্রবেশ করবে। আবার এখানে যখন জল এলো এর আয়তন বেড়ে গেল, ঘনত্ব কমে যাবে। পাশের কোষে কিন্তু জল নেই, এর ঘনত্ব কি আছে বেশি আছে, তাহলে কম থেকে বেশি জল কি হবে আবার এখানে চলে আসবে। তাহলে এরকম একটা কোষ থেকে অপর একটা কোষে কি হবে জল কি করবে প্রবেশ করবে। তার মানে আমরা এটাকে বলতে পারি কোষ থেকে কোষে অভিশ্রবণকে কোষান্তর অভিশ্রবণ বলে।
একটা কোষের মধ্যে জল প্রবেশ করলে সেখানকার আয়তন কি হবে, বৃদ্ধি পাবে, ঘনত্ব কমে যাবে। পাশের যে কোষ তার আয়তন কম আছে কিন্তু ঘনত্ব বেশি আছে, তার ফলে কি হবে, সেখানে জল চলে যাবে। এই কোষ থেকে কোষের অভিস্রবণকে আমরা কি বলি না, কোষান্তর অভিস্রবণ। তাহলে এই গেল কি অভিস্রবণ। এই অভিস্রবণের গুরুত্ব কি? অভিস্রবণ আছে বলে উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে। অভিস্রবণের ফলে চাপ সৃষ্টি হয়, বিরুৎ জাতীয় উদ্ভিদ সোজা হয়ে দাঁড়াতে পারে, বা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের যে রসস্ফীতি হয়, সেই রসস্ফীতির জন্য উদ্ভিদ অঙ্গের কিছু চলন দেখা যায়, রসস্ফীতিজনিত চলন আমরা তাকে বলি। এইগুলো হচ্ছে কি অভিস্রবণের গুরুত্ব। 1 নম্বর বলবি যে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। অভিস্রবণের ফলে যে রসস্ফীতিজনিত চাপের সৃষ্টি হয়, তার ফলে কিছু কিছু উদ্ভিদের চলন দেখা যায়। আর 3 নম্বর আমরা বলতে পারি অভিস্রবণের জন্য যে চাপ, অভিস্রবণীয় চাপ, তার ফলে বিরুৎ জাতীয় উদ্ভিদ সোজা হয়ে দাঁড়াতে পারে ইত্যাদি। আমরা এরপরে করব, আমরা এতক্ষণ বললাম নিষ্ক্রিয় পরিবহন। আমরা এরপরে করব সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহন কি? না, সক্রিয় পরিবহন হচ্ছে যখন শারীরবৃত্তীয় প্রয়োজনে যে প্রক্রিয়া দ্রাবের অণুগুলি ঘনত্বের নতিমাত্রার বিপক্ষে অর্থাৎ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে বাহক অণুর সাহায্যে এটিপি নামক শ্বসন শক্তি ব্যবহার করে সঞ্চারিত হয়, তাকে সক্রিয় পরিবহন বলে। তাহলে এই পরিবহনের ক্ষেত্রে ঘনত্বের নতিমাত্রার বিপক্ষে হবে। ঘনত্বের নতিমাত্রার বিপক্ষে মানে হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব। ঘনত্বের নতিমাত্রার সপক্ষে মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব। এখানে কি হবে না, বাহক অণুর প্রয়োজন হবে এবং এখানে এটিপি কি হবে, ব্যয় হবে। এখানে এটিপি পাম্প ব্যবহৃত হয়। এটিপি পাম্প মানে এটিপি উৎপাদন হয় এবং সেই এটিপি পরবর্তীকালে পরিবহনের
ক্ষেত্রে কি হয় ব্যবহৃত হয়। এই প্রক্রিয়া কোষ পর্দায়, কোষের যে কোষ পর্দা আমরা যে পড়ে এসেছি, সেই কোষ পর্দায় কিছু কিছু প্রোটিন অণু থাকে। এই প্রোটিন অণুগুলোকে আমরা বলি বাহক প্রোটিন অণু, এবং এই বাহক প্রোটিন অণুগুলি যারা কি করে না সক্রিয় পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের সক্রিয় পরিবহন আর নিষ্ক্রিয় পরিবহন গেল। আমরা এরপরে যেটা পড়ব সেটা হচ্ছে কোষ থেকে কোষে পরিবহন। আমরা একে জল শোষণ বলি। আমরা এখানে কতগুলো জিনিস একটু খালি জেনে নেব। এই ধর একটা কোষ, উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষ কি করছে না জল শোষণ করছে। তাহলে এই উদ্ভিদ কোষ জল শোষণ করলে তাহলে এই কোষের মধ্যে জল কি হচ্ছে প্রবেশ করছে। স্বাভাবিকভাবে এই কোষের কি হবে স্ফীতি ঘটবে, যে স্ফীতিটাকে আমরা বলি কি না রসস্ফীতি। এবং এই রসস্ফীতির জন্য সেই যে রসস্ফীতির দরুন যে রস, সেই রস কি করবে না কোষ প্রাচীরের উপর একটা চাপ প্রয়োগ করবে। এই চাপটাকে আমরা কি বলবো, এই চাপটাকে আমরা বলবো রসস্ফীতি চাপ। তাহলে কি বললাম, একটা উদ্ভিদ কোষ সে বহিস্থ দ্রবণ থেকে জল শোষণ করলো। জল শোষণের ফলে কোষের মধ্যে কি হবে রসস্ফীতি ঘটবে, জলের স্ফীতি ঘটবে। সেই রসস্ফীতির দরুন রস কোষ প্রাচীরের উপর একটা চাপ প্রয়োগ করবে, যে চাপটাকে কি বলা হবে রসস্ফীতি চাপ। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে প্রাচীরও কি করবে একটা চাপ দেবে, সেই চাপটাকে কি বলা হবে, সেই চাপটাকে বলা হবে প্রাচীর চাপ। জল শোষিত হবে তো, তাহলে রসস্ফীতি চাপ যত কম হবে তত কি হবে শোষণ চাপ কি হবে বৃদ্ধি পাবে। আর রসস্ফীতি চাপ যত বাড়বে জল শোষণ কি হবে কমবে, তার মানে শোষণ চাপ কি হবে কমবে। যখন কোষটা যখন পূর্ণ রসস্ফীতি অবস্থায়, কোষের মধ্যে যখন আর জল ঢোকার কোনো রাস্তা নেই, তখন শোষণ চাপ কি হবে জিরো। তাই তো একটা কোষ, এই কোষ শোষণ চাপের মধ্যে এর মধ্যে জল প্রবেশ করছে, তাহলে শোষণ চাপ যত বাড়বে কোষের মধ্যে জল তত কি হবে প্রবেশ করবে। একটা সময় দেখা যাবে যে এই কোষের মধ্যে পুরো রসস্ফীতি হয়ে গেছে। রসস্ফীতি মানে কি, এর মধ্যে তাহলে পুরো জল ঢুকে গেছে, এই কোষটা তো আর জল নিতে পারবে না, তাহলে তখন শোষণ চাপ কি হবে শূন্য। তার মানে এই কোষটা যখন পূর্ণ রসস্ফীতি, যখন এই কোষের আর কোনো ক্যাপাসিটি নেই বাইরে থেকে জল নেওয়া, তখন তার শোষণ চাপ কি হবে জিরো হবে। তাহলে শোষণ চাপ যখন জিরো, রসস্ফীতির চাপ তখন সব থেকে বেশি। এইভাবে কি হচ্ছে না কোষের মধ্যে জল কি হচ্ছে প্রবেশ করছে। আমরা এখানে পড়ব উদ্ভিদ মূল দ্বারা কিভাবে জল শোষণ করে সেটা জানব। আমরা যদি একটা মূলের যদি অন্তর্গঠন দেখি, অন্তর্গঠন মানে আমরা মূলকে যদি একটা প্রস্থচ্ছেদ করি এবং প্রস্থচ্ছেদ করার পরে
সেই প্রস্থচ্ছেদটাকে যদি আমরা একটা অনুবীক্ষণ যন্ত্রে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা যদি একটা মূলের অন্তর্গঠন পড়ি তাহলে আমরা এই একটা গঠন দেখতে পাই। মূলের যে বাইরের যে ত্বক, এই ত্বককে কি বলা হয়? এপিব্লেমা। এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো মূলরোম। এ কোথায় আছে না, এ মাটির মধ্যে কি আছে না, নিহিত আছে। তাহলে এপিব্লেমা আর হচ্ছে মূলরোম মাটির মধ্যে কি আছে না, প্রথিত আছে। এই অংশগুলোকে কি আমরা বলি? একে আমরা বলি সাধারণ কর্টেক্স। এই স্তরটাকে কি বলা হয়? এই স্তরটাকে বলা হচ্ছে এন্ডোডার্মিস। এই স্তরটাকে কি বলা হয়? পেরিসাইকেল। এই হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েমের নাম আমরা শিখে এসেছি। জাইলেম হচ্ছে আর ফ্লোয়েম হচ্ছে উদ্ভিদের সংবহন করা। জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের কি হয়? জল এবং খাদ্য যথাক্রমে পরিবাহিত হয়। আচ্ছা, যাই হোক, আমরা কিভাবে উদ্ভিদ জল শোষণ করে সেটাই আমরা দেখি। মূলরোম কোথায় আছে? মাটির মধ্যে। মাটির আন্তর আণবিক ফাঁকে এক ধরনের জল থাকে, যে জলটাকে উদ্ভিদ শোষণ করে, সেই জলটার নাম হচ্ছে কৈশিক জল। তাহলে মাটির আন্তর আণবিক ফাঁকে অবস্থিত উপস্থিত কৈশিক জলকে উদ্ভিদ কি করবে? শোষণ করবে। এই কৈশিক জলের ঘনত্ব হচ্ছে কম। মূলরোমের কোষের ঘনত্ব হচ্ছে বেশি, কম থেকে বেশি। ক্লিয়ার? মূলরোমের কোষ, কোষ মানে কোষের কোষ পর্দা আছে,
অর্ধবেদ্য পর্দা। তাহলে কম থেকে বেশি অর্ধবেদ্য পর্দা। জল, কৈশিক জল তরল, আর কোষের মধ্যে যে কোষরস আছে সেও তরল। তাহলে কি সমপ্রকৃতির দ্রবণ, কম থেকে বেশি। তার মানে তাহলে কি হবে, কম থেকে বেশি হলে কি হবে, অন্তর্বিষম। তাহলে কি বললাম না, মৃত্তিকায় কৈশিক জলের ঘনত্ব বেশি, মূলরোমের কোষের মৃত্তিকার কৈশিক জলের ঘনত্ব কম, মূলরোমের কোষের ঘনত্ব বেশি। এর ফলে মাটির কৈশিক জল অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় মূলরোমের কোষে প্রবেশ করে। একটা কোষে প্রবেশ করলো জল, তার আয়তন বাড়লো, ঘনত্ব কমলো, পাশের কোষে জল নেই, এই কোষে এই কোষে এই কোষে কোনো কোষে জল নেই, প্রত্যেকটার আয়তন কম ঘনত্ব বেশি। এই রকম কি হবে, কোষ থেকে কোষে জলের কি হবে, পরিবহন হবে, যাকে আমরা কি বলেছিলাম, যাকে আমরা বলেছিলাম কোষান্তর অভিস্রবণ। তাহলে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা কোষের মধ্যে জল প্রবেশ করলো, জল আর জলে দ্রবীভূত খনিজ লবণ। তার ফলে প্রত্যেকটা কোষ কি হলো, রসস্ফীতি ঘটবে। প্রত্যেকটা কোষে রসস্ফীতির জন্য সেখানে চাপ তৈরি হবে, রসস্ফীতি চাপ। রসস্ফীতি চাপের দরুন কোষ প্রাচীর একটা সমান এবং বিপরীতমুখী চাপ প্রয়োগ করবে, যে চাপকে আমরা কি বলবো, প্রাচীর চাপ। তাহলে অন্তঃবিস্রবণ, বহিঃবিস্রবণ, রসস্ফীতি চাপ এবং প্রাচীর চাপের দরুন জল কোথায় যাবে, এন্ডোডার্মিস, অন্তঃস্থক। এই অন্তঃস্থকে যখন আসবে, এই অন্তঃস্থকে পাতলা প্রাচীর বিশিষ্ট একটি কোষ আছে, যাকে আমরা বলি পারণ কোষ, প্যাসেজ সেল। এই প্যাসেজ সেলে জল আসার ফলে সেখানে আরেক ধরনের চাপ তৈরি হবে, যে চাপকে আমরা বলি মূলজ চাপ। এই মূলজ চাপের দরুন জল কি হবে, জাইলেম বাহিকায়, জাইলেমে কি করবে, প্রবেশ করবে। দুটো স্টেপ কিন্তু। উদ্ভিদ মূলরোম দ্বারা জলটা শোষণ করলো, দিয়ে কাণ্ডের জাইলেম বাহিকায় আসবে, তারপরে জাইলেম বাহিকার মাধ্যমে সেই জল কোথায় পৌঁছবে, পাতা। দুটো স্টেপ কিন্তু। উদ্ভিদ এই যে মূলরোম, এই মূলরোমের মাধ্যমে জলটাকে শোষণ করবে, সেই জলটা কোথায় পৌঁছবে, জাইলেম বাহিকা। এই জাইলেম বাহিকা থেকে কোথায় পৌঁছবে, পাতা। আমরা আজকে যেটা বলছি সেটা কিন্তু মূলরোম থেকে, মূলরোমের মাধ্যমে মাটি থেকে জল কোথায় পৌঁছবে, জাইলেম বাহিকা। তাহলে আমি আরেকবার বলি, মাটির কৈশিক জল, তার ঘনত্ব হচ্ছে কম, মূলরোমের কোষের ঘনত্ব হচ্ছে বেশি, কম থেকে বেশি, অন্তঃবিস্রবণ প্রক্রিয়া। এই অন্তঃবিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে মাটির কৈশিক জল মূলরোমের কোষের মধ্যে প্রবেশ করবে এবং তারপরে একটি কোষ থেকে অপর একটি কোষে জলের পরিবহন ঘটবে, কোষান্তর অভিস্রবণ ঘটবে। কোষান্তর অভিস্রবণ ঘটার ফলে প্রতিটি কোষ জলের দ্বারা পূর্ণ হবে, জলের দ্বারা স্ফীত হবে, যাকে আমরা বলি রসস্ফীত। এই রসস্ফীতিজনিত চাপের দরুন প্রাচীর কি করবে, একটা চাপ দিবে, কোষ প্রাচীর, যাকে আমরা বলবো প্রাচীর চাপ। এই প্রাচীর চাপ, রসস্ফীতিজনিত চাপ, অন্তঃবিস্রবণ বহিঃবিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে জল উপরের দিকে উঠবে, এন্ডোডার্মিসে আসবে। এন্ডোডার্মিসে পাতলা প্রাচীর বিশিষ্ট একটা কোষ আছে, যাকে বলা হবে পারণ কোষ। এই পারণ কোষে জল এলে সেখানে মূলজ চাপ সৃষ্টি হবে,
মূলজ চাপের দরুন জল পরিচক্র অতিক্রম করে কোথায় আসবে? জাইলেম বাহিকা। এইভাবে উদ্ভিদ মূলরণ দ্বারা জল শোষণ করে জাইলেম বাহিকা প্রেরণ করে। আমরা জাইলেম বাহিকা থেকে কি করে পাতায় পৌঁছবে আমরা সেটা পরের স্টেপে যাব। তাহলে এইভাবে কোষ থেকে কোষে জলের পরিবহন ঘটে। এইভাবে কোষান্তর অভিস্রবণের মাধ্যমে জল কি করে না উদ্ভিদ শোষণ করে। আমরা এবার পরেরটাতে আসছি।